স্বাগত জানাই সবাইকে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি 2015 সালে মুক্তি পাওয়া অসাধারণ সাই-ফাই মুভি দ্য মার্শিয়ান নিয়ে। রিডলি স্কট পরিচালিত এই সিনেমাটি যা অ্যান্ডি উইয়ারের জনপ্রিয় উপন্যাস থেকে তৈরি, যেখানে এক মহাকাশচারীর মঙ্গল গ্রহে বেঁচে থাকার চমৎকার সংগ্রামের গল্প তুলে ধরে। আইএমডিবিতে সিনেমাটির রেটিং 8.0 এবং এটি সেরা ভিজুয়াল ইফেক্টের জন্য অস্কার অ্যাওয়ার্ড জয় করেছে। চলুন অ্যাডভেঞ্চার আর বিজ্ঞানের অনন্য মিশ্রণ নিয়ে তৈরি এই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় নাসার একটি দল মঙ্গল গ্রহে বৈজ্ঞানিক গবেষণার জন্য কাজ করছে। এই দলের সদস্যরা মঙ্গলের মাটি পরীক্ষা করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিলেন। দলটি হঠাৎ জানতে পারে ভয়ানক এক ঝড় তাদের দিকে এগিয়ে আসছে। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে দলের ক্যাপ্টেন মেলিসা লুইস দ্রুত মিশন বাতিল করে সবাইকে মহাকাশযানে ফিরে আসার নির্দেশ দেন। তারা মহাকাশযানের দিকে রওনা হলে এক দুর্ঘটনায় দলীয় সদস্য মার্ক পটনি ঝড়ের কবলে পড়ে ছিটকে পড়ে। তার স্পেস স্যুট ক্ষতিগ্রস্ত হয়। দলের অন্যান্য সদস্যরা তার বেঁচে থাকার কোনো সাড়া না পাওয়ায় ধরে নেয় মার্ক হয়তো মারা গেছে। সময় নষ্ট না করে তারা বাধ্য হয়ে মঙ্গল গ্রহ ত্যাগ করে পৃথিবীর পথে রওনা হয়। কিন্তু ঘটনাক্রমে মার্ক বেঁচে যায়। সে নিজেকে আহত অবস্থায় আবিষ্কার করে এবং দেখে তার স্পেস স্যুটের ভেতরে একটি রড ঢুকে গেছে। প্রচন্ড ব্যথা সহ্য করে মার্ক তাদের নিয়মিত অস্থায়ী বেস ক্যাম্প ফিরে আসে। এমন অবস্থায় তাকে নিজের আঘাতের চিকিৎসা নিজেকেই করতে হয়। সে তার ক্ষত স্থানে অ্যান্টিসেপটিক প্রয়োগ করে। মার্ক শীঘ্রই বুঝতে পারে তার টিমের সঙ্গে যোগাযোগ করা সমস্ত ডিভাইস ঝড়ে নষ্ট হয়ে গেছে এবং তাকে একা এবং বিচ্ছিন্ন অবস্থায় মঙ্গলে বেঁচে থাকতে হবে। পৃথিবীতে তার টিম এবং নাসার সদস্যরা ধারণা করে যে সে মারা গেছে। মার্ক সেখানে পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করে এবং জানতে পারে মঙ্গলে 4 বছর পর নাসার পরবর্তী অভিযান আসবে এবং সেই সময় পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে। তবে তার কাছে এক দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত খাবার নেই, আর মঙ্গলের বুকে খাবার ছাড়া বেঁচে থাকার কথা চিন্তাও করা যায় না। তাই সে বেঁচে থাকার জন্য এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেয়। সে মঙ্গলের মাটি এবং পরিবেশে খাদ্য উৎপাদনের চেষ্টা করবে। তবে মার্ক যেহেতু একজন দক্ষ বোটানিস্ট ছিল, তাই সে জানে কিভাবে চাষাবাদ করতে হয় এবং কি কি উপকরণ প্রয়োজন। সে প্রথমে মঙ্গলের মাটি সংগ্রহ করে তা উর্বর করার জন্য চেষ্টা শুরু করে। চাষের উপযোগী মাটির জন্য সে তার নিজের তৈরি সার ব্যবহার করে এবং মাটিতে পানি সরবরাহের ব্যবস্থাও করে। ভাগ্যক্রমে তার কাছে কিছু আলু ছিল যা মঙ্গলে চাষ করার উপযোগী করে সে জমিতে রোপণ করে। মার্ক মঙ্গলের রুক্ষ পরিবেশে একা হলেও বেঁচে থাকার শক্ত মনোবল নিয়ে কাজ করে যাচ্ছিল। মাটিতে চাষের জন্য তার কাছে সবকিছু থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পানির অভাব। একজন দক্ষ বোটানিস্ট হিসেবে মার্ক জানত কিভাবে পানি তৈরি করতে হয়। তিনি বুঝতে পারেন হাইড্রোজেন ও অক্সিজেন মিশিয়ে আগুনের মাধ্যমে পানি সঞ্চার করা সম্ভব। সৌভাগ্যবশত এই প্রক্রিয়ায় ব্যবহারের জন্য তার কাছে প্রয়োজনীয় সব সরঞ্জামও ছিল। প্রথমবার তিনি হাইড্রোজেন ও অক্সিজেন মিশিয়ে পরীক্ষাটি শুরু করেন। তবে ছোট একটা হিসাবের গরমিল এর কারণে একটি বড় বিস্ফোরণ ঘটে। আসলে তিনি ভুলে গিয়েছিলেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার কাছ থেকে নির্গত অক্সিজেন গ্যাসের হিসাবে যোগ হচ্ছে, ফলে গ্যাসের অনুপাত ঠিক ছিল না। তবে এই দুর্ঘটনাও তাকে দমিয়ে রাখতে পারেন। মার্ক পরেরবার আরো সতর্ক হয়ে নতুন করে পরীক্ষা শুরু করেন। সঠিক অনুপাত বজায় রেখে তিনি দ্বিতীয়বার চেষ্টা করেন এবং তার প্রচেষ্টা সফল হয়। হাইড্রোজেন ও অক্সিজেন মিশিয়ে পোড়ানোর ফলে একটি বাষ্প তৈরি হয়। বাষ্পকে নির্দিষ্ট একটি জায়গায় আবদ্ধ করার পর এটি ঠান্ডা হয়ে পানিতে রূপান্তরিত হয়। এইভাবে তৈরি হওয়া পানি দিয়ে মার্ক তার আলুর ক্ষেতের সেচের ব্যবস্থা করেন। মঙ্গলের বুকে প্রথমবারের মতো চারা গাছ অঙ্কুরিত হতে দেখে তার মনে নতুন করে আশার সঞ্চার হয়। এবার তিনি আরো ভালোভাবে চাষাবাদে মনোনিবেশ করেন এবং তার অঙ্ক ও বিজ্ঞানকে কাজে লাগিয়ে মঙ্গলের রুক্ষ পরিবেশে খাবার উৎপাদনে সফল হয়। এদিকে পৃথিবীতে দেখা যায় নাসা তখনও ধরে নিয়েছিল যে মঙ্গল মিশনে মার্ক মারা গেছে। তাই তারা মার্কের শেষকৃত্য সমাধি করার জন্য একটি গ্রেভ ইয়ার্ডে তার নামে একটি কবর তৈরি করেছিল। তবে নাসার এক অপারেটর স্যাটেলাইট ডেটায় দেখতে পান যে মঙ্গলের সোলার প্যানেলগুলো সরানো হয়েছে। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি দ্রুত ঊর্ধ্বতনদের জানান। বিশ্লেষণের পর নাসা নিশ্চিত হয় মঙ্গল গ্রহে মার্ক পটনি এখনো জীবিত এবং সেই এই সোলার প্যানেলগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। তবে এই অবস্থা দেখার পর নতুন দুশ্চিন্তা শুরু হয়। মঙ্গলে মার্ক কতদিন টিকে থাকতে পারবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়। নাসা জানতো তারা যদি মার্কের জন্য সাহায্য পাঠানোর চেষ্টা করে, তাও তার প্রস্তুতি শেষ করতে তাদের অন্তত 1 বছর সময় লাগবে। এতদিনে যদি তার খাবার ফুরিয়ে যায় তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না। অন্যদিকে মঙ্গলে মার্ক তার 400টি চাষ করা আলুর গাছ থেকে খাবার সংগ্রহ করে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যায়। সে যখন আলু সংগ্রহ করে তখন ছোট আকারের আলুগুলো পুনরায় পুঁতে দিয়ে উৎপাদন অব্যাহত রাখে। তবুও মার্ক জানতো শুধুমাত্র চাষাবাদ করে সে টিকে থাকতে পারবে না। পৃথিবীর সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপন করাটাই তার বেঁচে থাকার একমাত্র উপায়। এই লক্ষ্য মার্ক একটি নতুন পরিকল্পনা করেন। তিনি 1997 সালে নাসার পাঠানো একটি
পুরনো রোভার খুঁজে বের করার সিদ্ধান্ত নেন, যেটি বহু আগেই বিকল হয়ে গিয়েছিল। মার্ক আশা করে এই রোভারটি মেরামত করে তিনি পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবেন। মার্ক ওয়াটনির অদম্য মনোবল এবং উদ্ভাবনীয় দক্ষতার মধ্য দিয়ে মঙ্গলের প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকার এই লড়াই চলতে থাকে। নাসার বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করেন মার্ক ওয়াটনি মঙ্গলের এক জায়গার দিকে এগিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারে যে সে 1997 সালে পাঠানো প্যাথফাইন্ডার রোভারের দিকে যাচ্ছে, যেটি অনেক আগে বিকল হয়ে গিয়েছিল। মার্ক সেই রোভারটি মেরামত করার চেষ্টা করে। এই রোভারের সাহায্য মার্ক নাসার সঙ্গে যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করে, কারণ সেটি ছবি পাঠানোর সক্ষমতা রাখে। মার্ক রোভারের ক্যামেরা ঠিক করার পর একটি সৃজনশীল উপায়ে যোগাযোগ শুরু করে। ক্যামেরার সামনে 3টি বোর্ড স্থাপন করে, যেখানে মাঝের বোর্ডে পৃথিবীতে থাকা মানুষদের উদ্দেশ্যে প্রশ্ন লেখা ছিল, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? বাম পাশে লেখা ছিল হ্যাঁ, আর ডান পাশে ছিল না। নাসার বিজ্ঞানীরা ক্যামেরার মুখ বাম দিকে ঘুরিয়ে হ্যাঁ দেখান। মার্ক বুঝতে পারে যে তার বার্তা পৃথিবীতে পৌঁছেছে। এরপর নাসা ও মার্ক মেসেজের মাধ্যমে কথা বলা শুরু করে। নাসার বিজ্ঞানীরা তাকে জানান তার জন্য খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, তবে এতে বেশ কয়েক মাস সময় লাগবে। এই সময় নাসা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। মার্কের বেঁচে থাকার খবর তার দলের বাকি সদস্যদের জানায়। তার সহকর্মীরা একদিকে আনন্দিত হন যে মার্ক বেঁচে আছে, কিন্তু দুঃখও পান যে তারা তাকে একা ফেলে চলে এসেছিল। এদিকে মঙ্গলে হঠাৎ একদিন একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মার্ক যে জায়গায় আলু চাষ করছিল সেই জায়গা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তার বানানো পরিবেশ, যা গাছের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা ও তাপমাত্রা ধরে রেখেছিল, তার তৈরি করাও সম্ভব ছিল না। এর ফলে মার্কের বেঁচে থাকার জন্য চাষ করা সমস্ত আলু ধ্বংস হয়ে যায়। তার হাতে থাকা সামান্য পরিমাণ খাবার দিয়ে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব নয়। সে নিজের খাবারের রেশন আরো কমিয়ে ফেলে এবং এক বেলায় যে খাবার খেত সেই পরিমাণ খাবার দিয়ে 3 বেলা খাওয়া শুরু করে। এই পরিস্থিতিতে নাসা একটি নতুন রকেট প্রস্তুত করে দ্রুত লঞ্চের সিদ্ধান্ত নেয়, তবে রকেটটিকে ঠিকঠাক পরীক্ষার সময় না দিয়ে লঞ্চ করে ফেলে। ফলাফল হিসেবে এটি আকাশে কিছু দূর গিয়ে আকাশে বিস্ফোরিত হয়। এই ব্যর্থতার কারণে নাসার বিজ্ঞানীরা চরম হতাশায় ডুবে যায়। মার্ক এই খবর জানতে পেরে মেনে নেয় যে মঙ্গলের বুকে তার মৃত্যু অনিবার্য। সে নাসার উদ্দেশ্যে একটি বার্তা পাঠায়, যাতে তার পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয় যে সে শেষ পর্যন্ত লড়াই করেছে। এই চরম হতাশার মুহূর্তে চীন নাসার কাছে সহযোগিতার প্রস্তাব দেয়। তাদের কাছে একটি সম্পূর্ণ প্রস্তুত রকেট ছিল, যা 28 দিনের মধ্যে লঞ্চ করা সম্ভব। একই সময়ে রিচ পার্নেল নামের এক অ্যাস্ট্রোডাইনামিক্স বিশেষজ্ঞ একটি নতুন পরিকল্পনার কথা বলেন। তার মতে মার্ককে বাঁচানোর জন্য মঙ্গলের কক্ষপথে থাকা দলটিকে পৃথিবীর মধ্যাকর্ষ বল ব্যবহার করে গ্রাভিটি অ্যাসিস্ট করতে হবে। এই পরিকল্পনায় দলটিকে পৃথিবীর চারপাশে একবার ঘুরে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে আবার মঙ্গলের দিকে যাত্রা করতে হবে। এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতি, কারণ মঙ্গলের কাছে গিয়ে তারা মার্ককে সরাসরি উদ্ধার করতে পারবে না। তার বদলে মার্ককে মঙ্গলের মধ্যাকর্ষণ থেকে বের হওয়ার জন্য তার তৈরি ম্যাস অ্যাসেন্ট ভেহিকল ম্যাপ ব্যবহার করতে হবে। এরপর তার দল কক্ষপথে তার কাছে পৌঁছে তাকে উদ্ধার করবে। এদিকে নাসা দ্বিধাগ্রস্ত হয়। একটি মানুষের জীবন বাঁচাতে গিয়ে বাকি 5 জনের জীবন ঝুঁকিতে ফেলা কতটা যৌক্তিক তা নিয়ে বিতর্ক শুরু হয়। নাসা যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিল, তখন দলের 5 সদস্য নাসার অনুমতি ছাড়া মঙ্গলের দিকে যাত্রা শুরু করে। তাদের এই সাহসিকতার পর নাসা এবং চীনের সহযোগিতায় তাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং খাবার মহাকাশে পাঠানো হয়। অন্যদিকে মার্ক তার ম্যাপ এর প্রস্তুতি শুরু করে। এই উড়ন্ত যন্ত্রটির মাধ্যমে সে মঙ্গলের মধ্যাকর্ষণ শক্তি থেকে বের হয়ে কক্ষপথে অপেক্ষমান দলের কাছে পৌঁছাবে। এই কাজটি যতটা সহজ শোনায়, বাস্তবে ততটাই কঠিন, কিন্তু মার্ক জানে এটি তার একমাত্র বেঁচে থাকার উপায়। এই মিশন ছিল একজন মানুষের এইরকম ভয়াবহ অবস্থায় বেঁচে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার একটি বড় উদাহরণ। একজন বিজ্ঞানীকে বাঁচাতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একত্রিত হয়েছিল। মার্কের অদম্য মনোবল এবং নাসা ও তার দলের সম্মিলিত প্রচেষ্টা একটি অসম্ভবকে সম্ভব করেছিল। মার্ক ওয়াটনি অবশেষে তার উড়ন্ত যন্ত্র ম্যাপ পর্যন্ত পৌঁছায়, তবে মহাকাশে যাওয়ার প্রস্তুতি নেওয়া ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। ম্যাপের ওজন অনেক বেশি ছিল, যা মঙ্গলের মধ্যাকর্ষণ অতিক্রম করতে বাধা সৃষ্টি করত। তাই মার্ক তার সীমিত সরঞ্জাম ব্যবহার করে যন্ত্রটির অপ্রয়োজনীয় অংশগুলো একে একে খুলে ফেলে। এরকম বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করে সঠিক পরিকল্পনা নেওয়ার ফলে ম্যাপের ওজন প্রায় 5000 কেজি কমে যায়। এরপর মার্ক মহাকাশে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেয়। ম্যাপটি লঞ্চ করার মুহূর্তটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথিবী থেকে নাসা এবং বিশ্ববাসী সরাসরি এই দৃশ্য দেখছিল। ম্যাপ মঙ্গল পৃষ্ঠ থেকে লঞ্চ করার পর এটি অত্যন্ত দ্রুত গতিতে মহাকাশের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু এই উচ্চ গতির কারণে নতুন একটি সমস্যা তৈরি হয়। ম্যাপের গতি এত বেশি ছিল যে এটি মার্কের দলনেত্রী মেলিসা লুইস এবং তার দল, যারা স্পেসশিপ হারমিসে অপেক্ষা করছিল, তাদের জন্য মার্ককে ধরতে সমস্যা তৈরি করেছিল। মহাকাশে পৌঁছানোর পর ম্যাপের ভিতরে থাকা মার্ক অতিরিক্ত গতির কারণে কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারিয়ে ফেলেন। এর ফলে পৃথিবী থেকে নাসার বিজ্ঞানীরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। তবে কিছুক্ষণ পর যখন মার্কের জ্ঞান ফিরে আসে, তখন নাসা এবং তার সহকর্মীদের সঙ্গে পুনরায় যোগাযোগ সম্ভব হয়। এই মুহূর্তে সকলেই তার সাহসিকতার জন্য নতুন করে প্রেরণা পায়।
কিন্তু তাদের সামনে নতুন চ্যালেঞ্জ ছিল, মার্ক এবং হারমিসের মধ্যে থাকা দূরত্ব এবং ম্যাভের প্রচন্ড গতি। হারমিস স্পেসশিপের গতি কমানোর জন্য দলের সদস্যরা একটি সাহসী সিদ্ধান্ত নেয়। তারা স্পেসশিপের একটি অংশ পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে আলাদা করে দেয়, যার ফলে স্পেসশিপের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবে এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, কিন্তু এটা ছাড়া তাদের কাছে তেমন কোনো উপায়ও ছিল না। এরপর মেলিসা লুইস নিজে মার্ককে উদ্ধার করার জন্য একটি ফ্লাইং চেয়ারে বসে স্পেসশিপ থেকে বের হন, কিন্তু একসময় দেখা যায় তার কাছে থাকা দড়ি মার্ক পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট লম্বা নয়। এই সংকটময় মুহূর্তে মার্ক নিজের বুদ্ধি এবং সাহসিকতার পরিচয় দেয়। মার্ক তার স্পেস স্যুটের একটি অংশে ছিদ্র করে, যাতে স্যুটের বাতাস বেরিয়ে এসে প্রপালশনের মতো কাজ করে। এটি তাকে ম্যাপ থেকে বের করে মেলিসার দিকে ঠেলে দেয়, কিন্তু মেলিসা যখন তার হাত ধরতে চেষ্টা করেন, প্রথমবার ব্যর্থ হন। এরপর দ্বিতীয়বার মেলিসা দ্রুততার সঙ্গে দড়িটি ধরেন, যা তার ফ্লাইং চেয়ারের সঙ্গে সংযুক্ত ছিল। তরুণীর এই প্রচেষ্টার ফলে মার্ককে নিরাপদে স্পেসশিপে টেনে আনা সম্ভব হয়। মার্কের নিরাপদে ফিরে আসার এই মুহূর্তটি ছিল নাসার ইতিহাসে অন্যতম আবেগঘন এবং উদযাপনের একটি মুহূর্ত। পৃথিবীতে থাকা নাসার বিজ্ঞানী এবং পুরো বিশ্ব এই দৃশ্য দেখে উল্লাসে ফেটে পড়ে। একক প্রচেষ্টায় একেবারে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসার গল্পটি সকলের মনে দাগ কাটে। এরপর মার্ক ওয়াটনি ও তার দল সফলভাবে পৃথিবীতে ফিরে আসে। তাকে নাসার বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। তার কাজ হয় ভবিষ্যৎ নভোচারীদের মহাকাশে বেঁচে থাকার কৌশল শেখান। সিনেমার শেষ দৃশ্য আমরা দেখি মার্ক একদল নবীন নভোচারীকে বলছেন, জীবন কখনো সহজ নয়, এটি সবসময় চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে এক একটি সমস্যার সমাধান করেন, তাহলে কোনো কিছু আপনাকে হারাতে পারবে না। সমস্যার সমাধানই সফলতার চাবিকাঠি। দ্য মার্সিয়ান শুধুমাত্র একজন মানুষের বেঁচে থাকার লড়াই নয়, এটি একক প্রচেষ্টার সঙ্গে বৈজ্ঞানিক দক্ষতা, মানবজাতির সহযোগিতা এবং সংকল্পের এক অনন্য উদাহরণ। সিনেমাটি প্রমাণ করে বিজ্ঞান এবং মনোবল মিলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন, আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।